তো এটা সবারই দেখলাম মোটামুটি মিলে গেছে, যারা করে নাই তারা আসলে অলস, তারা করবে না কখনো। তো এখানে দেখো আমার এই মেহেদির এই মানটাও কিন্তু হয়ে গেছে যে 9.82, এটাও তোমরা নিজেরা বের করে ফেলতে পারবা, কারণ এই ভ্যালুগুলো জাস্ট এই ফর্মুলাটাতে বসিয়ে দিলেই হলো। আমার দরকার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে, এখানে বসিয়ে দিলে আমার উত্তর হয়ে গেল। আর এই n এর ভ্যালু হলো 75, কারণ কি এই সবগুলো তুমি যদি যোগ করো, এই যে দেখো n ইকুয়াল টু 75, ক্যাপিটাল N দিলেও হবে, স্মল n দিলেও হবে। আচ্ছা, তারপরে দেখো তুমি বের করবা এক্স বার। এক্স বারটা দরকার হলো আমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার জন্য আমার এক্স বার দরকার হবে। তাহলে সিভি ইজ ইকাল টু, যেহেতু সিগমা বাই এক্স বার, এই জন্য এক্স বারের সূত্রটা আমরা বসাবো, অর্থাৎ এরিথমেটিক মিনের সূত্রটা সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। তাহলে এফ আই এক্স এর মানটা এই যে অলরেডি আমরা যে এখানে বের করছি, এই যে দেখো সামেশন অফ এফ আই এক্স এর মান 4552.55 আমরা যে এখানে বসালাম, ডিভাইডেড বাই 75 হয়ে গেল। আর সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিভি ইজ ইকাল টু সিগমা বাই এক্স বার। সিগমার ভ্যালু যে তুমি এখানে বসিয়ে বের করেছো 60 এত দিয়ে 100 করে 16.16%, অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু থেকে এই ভ্যালুগুলোর পার্সেন্টেজটা হলো এরকম যে তারা এত পার্সেন্ট দূরে অবস্থান করছে, এভারেজ। এটা আমার হয়ে গেল। আর এইখানে তোমরা কমেন্ট লিখবে যে এটা বের করার পরে এই যে এই লাইনের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কমেন্টটা লিখবা। আচ্ছা, এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের দরকার, যে রেট অফ স্কোরস অফ টু ডিফারেন্ট প্লেয়ার্স ইজ গিভেন বিলো। অর্থাৎ প্লেয়ার এ সাকিব আল হাসানের স্কোর আছে এরকম, প্লেয়ার বি তার স্কোর আছে এরকম। বি মানে মনে করো যে এটা সাকিব আল হাসান, আর এটা মনে করো তামিম ইকবাল, এরকম দেওয়া আছে। তো তারা বিভিন্ন ম্যাচ খেলতে গিয়েছে, সেখানে গিয়ে প্রত্যেকটা ম্যাচের মধ্যে ইনিংসে প্রতিটা ইয়ার মধ্যে মনে করো যে ম্যাচে এরকম স্কোর করলো, একদিন করলো 102, আরেকদিন করলো 52, এরকম করে তারা আর কি রান রেট করলো। আর প্লেয়ার বি তামিম করলো এরকম 78, 75, 85 এরকম। এখন এই যে তারা রান রেট এরকম করলো, তো এখানে কে ভালো প্লেয়ার এটা তোমাকে বলতে হবে। ফাইন্ড দ্য এভারেজ রান রেট, অর্থাৎ এদের এভারেজ রান রেটটা বের করবা। ডিটারমাইন হু ইজ বেটার প্লেয়ার, কে ভালো খেলোয়াড় এটা তোমাকে ডিটারমাইন করতে হবে। এখন এভারেজ রান রেট ভালো হলে কিন্তু সে ভালো প্লেয়ার হয় না, অর্থাৎ তার সবকিছু মিলিয়ে ওভারঅল কিন্তু তার ভালো হতে হবে, তখন আমরা সেটাকে ভালো প্লেয়ার বলবো। এই জন্য এখানে কিছু জিনিস তোমাকে আগে থেকে করতে হবে। তো দেখি আমরা কিভাবে আসলে এটা বের করতে হয়েছে। আমরা এভারেজ রান রেটটা সরাসরি বের করে ফেললাম এক নাম্বারের জন্য। দেখো আমি এই ফাইন্ড দ্য এভারেজ রান রেট, দ্য এভারেজ রান রেট ফর প্লেয়ার এ, এটা হলো x1 ধরলাম আমি, x1 বার ইজ ইকুয়াল টু 78.87, অর্থাৎ এই সবগুলা যোগ করলাম। যোগ করে আমি কি করলাম, 1 2 3 4 5 6 7 দিয়ে ভাগ করেছি। এই সবগুলো আমি যোগ করলাম, যোগ করে আমি 7 দিয়ে ভাগ দেবো, তাহলে আমি x2 পেয়ে যাব। অর্থাৎ তাদের এভারেজ রান রেট দেখো প্লেয়ার এ এর জন্য কিন্তু বেশি, আর এভারেজ রান রেট বি এর কিন্তু কম। কিন্তু এরকমও হতে পারে যে বি প্লেয়ারটা ভালো প্লেয়ার, এ প্লেয়ারটা হলো আনস্টেবল প্লেয়ার, এটা এরকমও হতে পারে। কারণ কি, কারণ আছে কিছু জিনিস, যে এখানে কিছু ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, যে তাদের এই যে রান রেটের যে ডিসপারশন, অর্থাৎ 70.7 থেকে আমার যদি এদের ডিসপারশনটা কম হয়, তখন আমি এদেরকে বলবো ভালো প্লেয়ার। আর 78.8 থেকে এদের ডিসপারশন, অর্থাৎ মিন ভ্যালু থেকে তাদের এই ভ্যালুগুলো যদি বেশি পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে এটা ভালো প্লেয়ার না, অর্থাৎ এটা হলো আনস্টেবল প্লেয়ার। অর্থাৎ একবার করলো সে 2 রান এক ম্যাচে, আরেক ম্যাচে করলো সে 102 রান, তাহলে তাদের মাঝখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেল, অর্থাৎ এভারেজ থেকে তাদের প্রত্যেকটা ভ্যালুর ডিস্টেন্স অনেক বেশি। ঠিক আছে, এই জন্য সে আনস্টেবল প্লেয়ার, তার উপর নির্ভর করা যায় না। ঠিক আছে, এই জন্য তোমাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। এবার 2 নাম্বারের মধ্যে জন্য আমরা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি আমরা বের করে ফেলি, একবারই বের হয়ে যাবে। প্লেয়ার এ এর জন্য দেখো সিগমা 1 ইজ ইকুয়াল টু 1/n সামেশন অফ x স্কয়ার। তাহলে x স্কয়ার আমি কিভাবে বের করব, এটা তোমরা অলরেডি জানো। এই সবগুলি বর্গ করে তারপরে যোগ করব, সবগুলা বর্গ করে যোগ করতে হবে। এই যে এখানে বর্গ করে যোগফলটা আমি যে এখানে বসিয়ে দিলাম, আর সামেশন অফ x মানে সবগুলি যোগ করে তারপরে উপরে বর্গ, এই যে সামেশন অফ x এটা বর্গ যোগ করে বর্গ, আর n এর মান বসিয়ে দিলাম, বসিয়ে পেলাম 49 পয়েন্ট সামথিং। আর সিবি 1 অর্থাৎ এক নাম্বার প্লেয়ারের জন্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমি দেখো সিগমা 1 বাই x1, তাহলে সিগমা 1 এর ভ্যালু আমি এখানে 49 পয়েন্ট সামথিং, আর x1 এর ভ্যালু আমি পাইলাম 79 পাইছি নাকি না,
যে এটা 78.57, এখানে ভুল লেখা হয়েছে, 79.29 এখানে ভুল লেখা হয়েছে, ইনটু এটা পাইলাম মনে করো 62। এটা তোমরা একটু নিজেরা কারেকশন করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নম্বরে প্লেয়ার বি এর জন্য, দেখো আমি সিগমা 2 এই সূত্রের মধ্যে আমি এখানে বসিয়ে আমি সরাসরি ভ্যালুটা বসিয়ে দিলাম, আমি আর এটা করি নাই, এটা নিজেরা তোমরা করে নিবা। নিজেরা করে নিতে হবে। করে নেওয়ার পরে সিগমা 2 এর ভ্যালুটা এই ফর্মুলার মধ্যে দিয়ে তুমি বের করবা, অর্থাৎ এই ভ্যালুগুলা বর্গ করে যোগফল, তারপরে যোগ করে বর্গ, এরকম করে এটা বেরিয়ে যায়। এখানে সিগমা 2 এর ভ্যালু পাইলাম আমি, দেখো আমি সিগমা 2 এর ভ্যালু পেলাম এত, সিবি 2 এর ভ্যালু পাইলাম সিগমা 2 বাই এত, তাহলে সিগমা 2 এর ভ্যালু 3.22 বাই এত পাইলাম 4.15%। তাহলে দেখো সিবি 1 62 দশমিক এত আর সিবি 2 4 পয়েন্ট সামথিং। তাহলে আমি এখানে কি কমেন্ট করব, দেখো সিবি 1 এর মধ্যে তাদের যে ডিসপারশন, অর্থাৎ মিন ভ্যালু থেকে তাদের ভ্যালুগুলার দূরে থাকার পার্সেন্টেজ, এভারেজ পার্সেন্টেজটা অনেক বেশি। আর সিবি 2 এর মধ্যে তাদের মিন ভ্যালু থেকে প্রত্যেকটা ভ্যালুর দূরে সরে যাওয়ার প্রবণতা বা ডিস্টেন্স খুবই কম। তাহলে আমি বলতে পারবো বি প্লেয়ার হলো ভালো খেলোয়াড় এ প্লেয়ারের তুলনায়, এটাই এখানে বলা হয়েছে। ইট ইজ অবজার্ভ দ্যাট এভারেজ রান রেট অফ এ ইজ মোর কম্পেয়ার টু বি, বাট দ্য প্লেয়ার ইজ বি মোর কনসিস্টেন্ট সিন্স CB1 is greater than CB2, কারণ CB2 আমার কম পেয়েছি, যদিও এ প্লেয়ারের রান রেট বি প্লেয়ারের চেয়ে এভারেজ রান রেটটা বেশি, কিন্তু বি প্লেয়ারটা কিন্তু ভালো খেলোয়াড়, কারণ তাদের বি প্লেয়ারের তোমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এ প্লেয়ারের তুলনায় কম, এটা এখানে বলা হয়েছে। এটা এক্সাম্পলটা, এটা হলো তোমার একটা এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল, যে তুমি যদিও বি প্লেয়ারের এভারেজ রান রেট কম পেয়েছো, কিন্তু এ প্লেয়ারের রান রেট বেশি পেয়েছো, তারপরেও এ প্লেয়ার কিন্তু ভালো খেলোয়াড় নয়, বি প্লেয়ার ভালো খেলোয়াড়, কারণ তার সিভিটা কম। যার সিভি যত কম থাকবে সে তত ভালো হবে। আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমাকে একটু যদি তোমরা ফিডব্যাক দাও যে এইগুলা ক্যালকুলেশন গুলো করতে পারবা কিনা। জি স্যার, করতে পারবো। ওকে, জাস্ট চক লাগবে না, জাস্ট ভ্যালুগুলা ওই ফর্মুলাতে যোগ করে ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিবা, তাহলে আশা করি হয়ে যাবে। এবং এইখানে যে ঘটনাটা ঘটছে এটাও তো সবাই বুঝতে পেরেছো, যে রান রেট বেশি কিন্তু খেলোয়াড় ভালো বি, এটা তো ঘটনা ধরতে পারছো না সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটাও আশা করি তোমাদের মধ্যে ক্লিয়ার। হ্যাঁ, ইনিংসের সাথে একটা হচ্ছে মানে ভালো ভালো রান রেট করা লাগবে, মানে এক ইনিংস অনেক বেশি করলো, এক ইনিংস কম করলো, এটা ভালো না। এটা এখানে নির্দেশ করলো যে কি, যে প্রতিবারই তোমাকে ভালো করতে হবে, যে একবার ভালো করলে একবার খারাপ করলে এটার মধ্যে আসলে তার স্টেবল প্লেয়ার রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কটাতে যাই। এখানে তোমাদেরকে একটা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, যে দেখো the cumulative grade point average in different semesters of two students are shown in below, অর্থাৎ দুইজন ছাত্র, একজন ছাত্র এ আর একজন ছাত্র বি, তাদের সিজিপিএ দেওয়া আছে এরকম করে। তো তোমাকে ঠিক আগের অঙ্কটার মতোই যে বলতে হবে যে কোন স্টুডেন্টটা ভালো, হুই স্টুডেন্ট উড ইউ কনসিডার বেটার থ্রু আউট দ্য কোর্সেস অফ স্টাডি, অর্থাৎ দুইজনের এই সিজিপিএ এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, তাহলে তোমাকে এভারেজ এভারেজ সিজিপিএ বের করতে হবে। তারপর তোমাকে ডিসাইড করতে হবে যে কোন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বা স্টেবল স্টুডেন্ট, জাস্ট আগের অঙ্কটার মতোই করে তোমরা প্রসিড করবে, তাহলে এটা পেরে যাবে। আশা করি এটা সবাই পারবে, তাই তো? জি স্যার। ঠিক সিমিলার আগের অঙ্কটা, এখানে আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, কোরিলেশন দেওয়া আছে, যে কোরিলেশন জিনিসটা আসলে কি এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। কোরিলেশন মনে করো যে দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক থাকবে এবং সেই সম্পর্কের পরিমাপকটাই হলো কোরিলেশন। আচ্ছা, আমি দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। যেমন মনে করো কিছুদিন আগে পেঁয়াজের দাম যখন বেড়ে যায় 120 টাকা কেজি হয়ে যায়, তখন সাম্যরাত কি করে, যে হাফ কেজি পেঁয়াজ কিনে অথবা 250 গ্রাম পেঁয়াজ কিনে অথবা
10 টাকার পেজ কিনে, একটা পেজ দাও ভাই, দোকানদারকে বলে। তো ব্যাপারটা কি হলো, যে পেজের দাম যখন বাড়লো, সাম্যরা তখন সে কি করলো, পেজ কেনা কমিয়ে দিল। তাহলে পেজ কেনার সাথে সাম্যরাদের পেজের দামের সাথে সাম্যরাদের পেজ কেনার অর্থাৎ কোয়ান্টিটির সাথে একটা সম্পর্ক আছে, যে পেজের দাম বাড়লে তার চাহিদা কমে, এরকম। আবার কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করো পেঁয়াজের দাম বাড়লো নাকি কমলো, এটার উপর যে পেঁয়াজ খায় না তার কোনো ডিমান্ডের কোনো সম্পর্ক নেই। যেমন এরকম হতে পারে ডায়মন্ডের কেজি মনে করো যে 10,000 কোটি টাকা হয়ে গেছে, তাতে তোমার আমার কিন্তু কোনো চাহিদার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ডায়মন্ড আমরা এত কিনিও না, কিছুই না, ডায়মন্ড ছাড়াও আমাদের চলে, ঠিক আছে। তাহলে ডায়মন্ডের প্রাইসের সাথে তোমার ডিমান্ডের কোনো সংযোগ নাই, তাহলে তাদের মধ্যে কোনো এই দুটো জিনিসের মধ্যে আমরা কোনো সংযোগ তৈরি করতে পারি না, ঠিক আছে। তো এইরকম ব্যাপারটা যে দুইটা জিনিসের সাথে যখন একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত থাকে, ওই সম্পর্কটাকে পরিমাপ করাই হলো কোরিলেশনের কাজ, ঠিক আছে। তো এই কোরিলেশন দুই ভাবে মেজারমেন্ট করা যায়, একটা হলো লিনিয়ার কোরিলেশন দিয়ে, আর একটা হলো নন লিনিয়ার। আমরা এখানে লিনিয়ার কোরিলেশনটা আলোচনা করব এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দুইটা জিনিসের মধ্যে মেজারমেন্ট করার চেষ্টা করব। একটা পজিটিভ সম্পর্ক হবে আর একটা নেগেটিভ সম্পর্ক হবে। যেমন একটু আগে যেটা বললাম যে দাম যখন বাড়ে তখন সাম্যরাদের পেজ কেনার চাহিদা কমে, তার মানে এটা একটা পজিটিভ নেগেটিভ একটা মিশ্র প্রতিক্রিয়া আছে এরকম। আবার কিছু জিনিস আছে কোনো কিছু যখন যেমন মনে করো এরকম হতে পারে, আরেকটা জিনিস আমরা এরকম যদি চিন্তা করি, যখন কাপ্তাই লেকে পানির ফ্লোটা কম থাকে তখন বিদ্যুৎ উৎপাদন কিন্তু কমে যায়। আবার বর্ষাকালে কাপ্তাই লেকে যখন ফুল সুইং এ যখন কাপ্তাই লেক ভরে থাকে তখন ওখানে 260 কিলোওয়াট মানে 260 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ ওখানে উৎপন্ন হয়। তো এরকম আর কি, যে পানির প্রবাহ বাড়লো বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পানির প্রবাহ কমছে বিদ্যুৎ প্রবাহ কমছে। তার মানে পজিটিভের সাথে পজিটিভ, আবার নেগেটিভের সাথে নেগেটিভ, এরকম একটা সম্পর্ক হলো। আবার সাম্যরাদের ব্যাপারে কি হলো, যে দাম বাড়ছে কিন্তু তার চাহিদা কমছে। তার মানে এইরকম ভাবে তোমার কোরিলেশন মেজারমেন্ট করতে কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেই জিনিসগুলো এখানে আমি তুলছি কিনা এক্সপ্লেন করা হয় নাই। আচ্ছা, আমি একটু বলবো তোমাকে যে কয়টা জিনিস আছে এখানে। বলে দিলে হবে, তোমরা এটা পারবা। আমি অঙ্কটা করানোর জন্য তোমাদেরকে চলে যাই। এটা হলো অঙ্ক করার ইউজফুল ফর্মুলা, আর ডেফিনেশনটা তোমরা এখানে আমার নিজের মতো করে পড়ে নিবা। By linear regression, we mean correlation relationship one independent variable and one more dependent exponential variable. In correlation analysis, we measure the rate of change of dependent variable for unit change in exploratory variable. যে আমরা যদি মেজারমেন্টটা আমি কথা বললাম, আর এখানে এই সূত্রটা দিয়ে তোমাকে অঙ্কটা আর কোরিলেশনকে আর দিয়ে প্রকাশ করা, এইখানে তোমার বলা আছে যে সূত্রটা এইভাবে করতে, সামেশন অফ এক্স হবে সামেশন অফ এক্স ইনটু সামেশন অফ ওয়াই বাই এন, আর নিচে কিন্তু সবসময় সেম থাকবে। এই জিনিসটা তোমাদের সূত্র। আচ্ছা, এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এটা তোমাদেরকে আগে বোঝানো হয়েছে। এইখানে দেখো, দ্য প্রবলেম অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য এজ, ইয়ার এন্ড ব্লাড প্রেশার। অর্থাৎ বয়সের সাথে ব্লাড প্রেশারের যে একটা সম্পর্ক, এটা এখানে আলোচনা করা হয়েছে। তাইলে তোমাকে এখানে বের করতে হবে যে বয়স মানুষের যদি বাড়ে তাহলে কি তার ব্লাড প্রেশার বাড়ে, অথবা বয়স যদি বাড়ে তাহলে কি তার ব্লাড প্রেশার কমে। এরকম একটা সম্পর্ক এখানে এই চার্টের মাধ্যমে দেওয়া আছে। তোমাকে ডিসাইড করতে হবে, ডু ইউ থিংক দ্যাট দ্য ব্লাড প্রেশার ইনক্রিজেস সিগনিফিকেন্টলি উইথ দ্য ইনক্রিজ অফ এজ। অর্থাৎ বয়স বাড়লে কি মানুষের ব্লাড প্রেশার উল্লেখযোগ্য হারে বাড়ে, এটা তোমাকে বের করতে হবে ম্যাথমেটিক্যালি। তাহলে এখানে দেখতে হবে যে দেখো, আমরা যে জিনিসটা কোরিলেশনের মাধ্যমে বের করলাম, কোরিলেশনের কথা আমরা যেটা বললাম যে দাম বাড়লে চাহিদা কমে। এখন এখানে বলছে বয়স বাড়লে কি ব্লাড প্রেশার বাড়ে নাকি বয়স বাড়লে ব্লাড প্রেশার কমে, এই জিনিসটার সিদ্ধান্ত তোমাকে ওই ম্যাথমেটিক্যালি নিতে হবে। তাহলে এটা কিভাবে আমরা নিব? দুই ভাবে নেওয়া যায়। নাম্বার ওয়ান হলো, একটা হলো পজিটিভ সম্পর্ক আসে আর একটা নেগেটিভ সম্পর্ক আসে। কিরকম পজিটিভ সম্পর্ক আসে? যখন
হ্যাঁ, কোরিলেশনের মান কিন্তু কখনোই একের চেয়ে বেশি হবে না, আবার মাইনাস একের চেয়ে কম হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, প্লাস একের চেয়ে বেশি হবে না, আবার মাইনাস ওয়ানের চেয়ে কম হবে না। আবার এটা জিরো হতে পারে এবং সেটা ফ্র্যাকশন হতে পারে, পজিটিভ সামথিং হতে পারে, ফ্র্যাকশন বিটুইন জিরো অ্যান্ড ওয়ান, অ্যান্ড নেগেটিভ ফ্র্যাকশন হতে পারে বিটুইন জিরো অ্যান্ড মাইনাস ওয়ান। সো যখন আর এর ভ্যালু তুমি জিরো পাবা, দেন দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস। অর্থাৎ আমার ডায়মন্ডের দাম যদি বাড়ে, তাহলে ডায়মন্ডের দামের সাথে আমার সম্পর্কের চাহিদার কোনো সম্পর্ক নেই, তখন তুমি আর এর মান পাবা জিরো। আবার যখন দেখা যাবে যে দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, কিন্তু সাম্যরদের চাহিদা কমছে, তখন আর এর মান তুমি পাবা নেগেটিভ। তখন নেগেটিভ ওই জিরো থেকে মাইনাস ওয়ানের মধ্যে, ওই ফ্র্যাকশনের মধ্যে পড়ে যেতে পারে। যখন সেই সম্পর্কটা খুবই স্ট্রং হবে, অর্থাৎ তোমাকে বাস্তব জীবনে সেটা খুবই নাড়া দিবে। যেমন মনে করো চালের দাম মনে করো যে হু হু করে বেড়ে গেল, তখন অনেক মানুষ না খেয়ে মারা যাবে। যেমন দুর্ভিক্ষ হয়, যেমন ইথিওপিয়া, তারপরে সুদান, ওই এরিয়া, আফ্রিকার যে এরিয়াতে, ওখানে তোমার চাল ডাল এগুলো উৎপন্ন হয় না এবং সেখানে সবসময় দুর্ভিক্ষ লেগে থাকে। তাহলে ওই যে এলাকাটা, সেখানে চাউলের চাহিদার সাথে তাদের জীবনের অতপ্রতভাবে জড়িত। ওইখানে যে একটা সম্পর্ক, চালের সাথে তাদের জীবনযাত্রার যে একটা সম্পর্ক দুইটা ভেরিয়েবলের মধ্যে, সেই সম্পর্কটা খুবই স্ট্রং, এবং সেখানে তুমি আর এর মান পাবা মাইনাস ওয়ান পেয়ে যাবে, এরকম সামথিং। আবার পজিটিভ যদি হয়, যেমন মনে করো কোভিড-19 তোমার যদি আসে, টিকা আসে, তখন দেখবা যে মানুষের জীবনযাত্রার চাহিদা অথবা জীবনের যে অবস্টেকল গুলো এখন আছে, এগুলো মানুষ কাটিয়ে উঠবে এবং অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী হবে আমাদের দেশে। তখন দেখবা খুবই মানে একটা স্ট্রং ইম্প্যাক্ট আছে কোভিড-19 ভ্যাকসিনের ফর দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে তুমি দেখবা যে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট, তখন এটা আর এর মান খুবই স্ট্রং। হ্যাঁ, তখন তুমি একটা পজিটিভ মান পাবা। আবার দেখা গেল যে মনে করো যে পৃথিবীব্যাপী মনে করো যে 5G চালু হয়ে গেল। হ্যাঁ, 5G যে ইন্টারনেট আছে এটা চালু হয়ে গেল, এর সাথে গ্রামের কৃষকদের কোনো সম্পর্ক নেই। তারা 5G আসলেও কিছু যায় আসে না, না আসলেও কিছু যায় আসে না। সুতরাং এই 5Gর সাথে গ্রামের একজন কৃষকের যে কোরিলেশন, সেটা আসলে তার মান শূন্য, তার মধ্যে কোনো সম্পর্ক নেই। এইভাবে জিনিসগুলো আসলে ডিসকাস করতে হবে, আমরা এই জিনিসগুলো এভাবে ডিসকাস করবো। তো এখানে প্রথমে চারটা তোমাদেরকে আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে এগুলো লিখে নিতে পারো। আর এর মান দেখো 0 থেকে 0.5 এর মধ্যে একটা পাইলে একটা তোমার কমেন্ট করবা, আবার 0.5 এর উপর থেকে 1 এর নিচে যখন তুমি পাবা, তখন একটা তোমার কমেন্ট হবে। আবার বাম দিকে ঠিক একই রকম 0 থেকে -0.5 এর মধ্যে তুমি যখন পাবা, তখন একটা কমেন্টস হবে। আর 0.5 থেকে মনে করো তুমি আরো উপরে পাইলা, -1 এর নিচে পাইলা, তখন আরেকটা কমেন্ট হবে। অর্থাৎ টোটাল 4টা কমেন্টে আমি আর এর মানটাকে ভাগ করে ফেলছি। ঠিক আছে, যদিও আর এর মান 0 হলে একটা কমেন্ট হবে নো কোরিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস, আর এর মান +1 হলে খুব ভেরি 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 স্ট্রং কোরিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস, পজিটিভ রিলেশন। and -1 যদি কোনো পাও, তাহলে ভেরি ভেরি নেগেটিভ স্ট্রং রিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস। তাহলে ওই কমেন্টস গুলো থাকবেই। কিন্তু সাপোজ মনে করো আর এর ভ্যালু তুমি পাইলা 0.1, তাহলে এটা দেখো জিরোর খুবই কাছাকাছি। তাহলে এই যে সম্পর্কটা দুটি ভেরিয়েবলের মধ্যে, তাহলে এটা হলো একটা উইক রিলেশন। আমরা এটাকে ডিফাইন করব, সিন্স দ্য ভ্যালু অফ r is 0.1, so the relationship between the variables are weak. হ্যাঁ, উইক রিলেশন। এন্ড যদি মনে করো যে 0.5 এর উপরে পাও, সাপোজ পাইলে মনে করো 0.8, তখন এটা বলতে হবে ভেরি স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। আর যদি 1 পাই যাও, ভেরি ভেরি মানে খুবই খুবই মানে জোর দিয়ে বলতে হবে। আবার ঠিক একই রকম ভাবে যখন -1 পাবা, আর এর ভ্যালু সাপোজ r is equal to -1, তখন তোমার কি করতে হবে যে বলতে হবে যে উইক নেগেটিভ রিলেশন বিটুইন দ্য ভেরিয়েবলস। আবার যখন তুমি 0.5 এর উপরে পাবা, এখন মনে করো তুমি একটা ভ্যালু পাইলা যে -0.5, তখন বলতে হবে একটা স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ। যদি তুমি -0.5 এর চেয়ে বেশি আরো কম পাও, মনে করো 0.7 পাইলা, -0.7, তখন বলতে হবে এটা হলো ভেরি নেগেটিভ রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। এইভাবে তোমাকে আর এর ভ্যালুটা ডিফাইন করতে হবে। আচ্ছা, এখন আসো আমরা দেখি এই অঙ্কটার মধ্যে কি ধরনের আর এর মান পাই এবং সেই মানগুলো কিভাবে আমরা বের করব।
তো প্রথমে সূত্রের মধ্যে যদি আমরা একটু আলোকপাত করি, দেখো এইখানে সূত্রের মধ্যে কি কি জিনিস আমাকে বের করতে হবে। সূত্রের মধ্যে দেখো আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে, সামেশন অফ এক্স আছে, এক্স স্কয়ার আছে, আর এখানে ওয়াই স্কয়ার আছে, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমি সূত্র অনুযায়ী আমি চার্ট সাজাবো। চার্টের মধ্যে দেখো এক্স আছে, ওয়াই আছে, এক্স ওয়াই এর মানগুলো যে এখানে দেওয়া আছে, এখানে নিজেরা তুমি লিখবা যা দেওয়া আছে। তারপরে যে এক্স স্কয়ার বের করবা অর্থাৎ 25 কে বর্গ করবা, তারপরে ওয়াই স্কয়ার কে বের করবা অর্থাৎ 75 কে বর্গ করবা। আর এখানে আছে এক্স ওয়াই হলো এই দুটো গুণ করলে এখানে যা পাবা, এখানে যে এক্স এবং ওয়াই কে যদি গুণ করো তাহলে এটা পাবা। সবগুলা চার্টে ভাবে পূরণ করতে হবে পুরো চার্টটা। দেখো এই যে আমার এখানে এক্স ওয়াই আছে, কিন্তু যে এক্স ওয়াই আমার এই ফর্মুলাতে যে যে জিনিসগুলো দরকার এগুলো ছাড়া কিন্তু আমি বাইরে থেকে কিছু করি নাই, এগুলাই আমি এখানে বসিয়েছি। ঠিক আছে, এই যে দেখো। তো বসানোর পরে আমি দেখো আমি এটা ফাঁকা রেখেছি, নিজেরা করে নিবা। ফাঁকা রেখে আমি জাস্ট এখানে সামেশনটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার আমি আর এর সূত্রের মধ্যে আমি এগুলো বসিয়ে দেবো। দেখো আমি এখানে আর এর সূত্রের জন্য সামেশন অফ এক্স ওয়াই, এই যে সামেশন অফ এক্স এর মান এই যে আমি যেটা পাইছি এই যে এখানে বসিয়ে দেব। তারপর এখানে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স এর মান 348, সামেশন অফ ওয়াই এর মান ডিভাইডেড বাই n, আর এই নিচের ভ্যালুগুলো আমি বসালাম। বসানোর পরে আমি আর এর ভ্যালু পাইলাম দেখো 0.63, তার মানে এটা হলো একটা পজিটিভ স্ট্রং রিলেশনশিপ। ঠিক আছে, আর যদি 1.8 এর উপরে যেতাম ভেরি স্ট্রং, আর যদি 1 পাইতাম তাহলে ভেরি ভেরি স্ট্রং। এইভাবে তোমাকে আগাতে হবে সম্পর্কের মধ্যে। তাহলে আমার ডেফিনেশন আমার এখানে এটা কি হলো দেখো, since r is equal to 0.60 then we can say that there is a strong positive relationship between age and blood pressure। তাহলে বয়স যদি বাড়ে তাহলে ব্লাড প্রেশার অবশ্যই বাড়বে, তার একটা পজিটিভ রিলেশন আছে বয়সের সাথে। দ্যাট ইজ অর্থাৎ if the age is increased then the blood pressure show the same trend, অর্থাৎ ব্লাড প্রেশার ও বেড়ে যায়। যদি তার বাড়ে মানে বয়স বাড়ে তাহলে তার ব্লাড প্রেশারটাও সেম ট্রেন্ড শো করে, অর্থাৎ ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। একটু ফিডব্যাক দাও তো, এটা করতে পারবা কিনা কিংবা কমেন্ট গুলো করতে পারবা কিনা। স্যার ওটা করতে পারবো কিন্তু কমেন্টটাতে একটু সমস্যা। কমেন্ট গুলো যে ভিডিওটা আবার একটু দেখে নিবা, তাহলে ওখানে দেখে লিখে নিবা, তাহলেই হবে। আমি আবারও বলছি এখানে -0.60 অর্থাৎ এটা 0.5 এর উপরে তখন স্ট্রং রিলেশনশিপ। ঠিক আছে, আর যদি 0.8 হয় তখন ভেরি স্ট্রং রিলেশনশিপ, আর যদি 1 হয় তাহলে ভেরি ভেরি স্ট্রং রিলেশনশিপ, পজিটিভ রিলেশনশিপ। আর যদি মনে করো 0.5 এর নিচে পাও তাহলে উইক রিলেশনশিপ। এই যে জাস্ট এখানে উইক পজিটিভ, এই স্ট্রং এর জায়গায় হবে উইক পজিটিভ রিলেশনশিপ যদি 0.5 এর নিচে পাও। আর যদি মনে করো নেগেটিভ দিকে যাও ঠিক একইভাবে জাস্ট পজিটিভের জায়গায় নেগেটিভ কথাটা লাগিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। আর এই চার্টটা তো সবাই পূরণ করতে পারবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আশা করি এটা সবাই পারবে। এখন আমরা পরবর্তী রিগ্রেশনে চলে যাব। রিগ্রেশনটা হলো যে ওই যে দুটো ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক ছিল, এই মেজারমেন্টটা আমরা এখানে এক্সপ্রেস করে ফেলছি, আর এর মান বের করে তাদের পরিমাপ করে ফেলছি। কিন্তু এখন এই দুটো ভেরিয়েবলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমার ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা বা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করাটাই হলো রিগ্রেশন। ঠিক আছে, রিগ্রেশন লাইনটার ইকুয়েশনটা হলো y = a + bx, অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে একটা সম্পর্ক থাকবে, পেজের দাম এবং চাহিদার মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে তোমার একটা ইকুয়েশনের মধ্যে প্রকাশ করাটাই হলো তোমার রিগ্রেশনের কাজ। এখানে নট নেসেসারি যে এটাকে তোমাকে মেজার করতে হবে, অর্থাৎ তার মানটা বের করতে হবে, নট নেসেসারি, জাস্ট তোমার একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করে। সেই সমীকরণটা হলো y = a + bx। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলা আছে y on x, yটা এদিকে থাকবে y on x, অর্থাৎ y এর সমীকরণটা x এর মধ্যে। এখানে x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে পেজের দাম বাড়লো, তাহলে পেজের দাম হলো এখানে একটা নিয়ামক, যে পেজের দাম বাড়লো সাম্যরদের চাহিদা কমলো, তাহলে পেজের দাম হলো এখানে ইন্ডিপেন্ডেন্ট, সেটার উপর নির্ভর করছে সাম্যরদের চাহিদা y। তাহলে yটা ডিপেন্ড করছে x এর উপর, তাহলে এই জন্য y on x, অর্থাৎ x টা হলো পেজের দাম। এরকম ভাবে এই জিনিসগুলো ডিপেন্ড করবে। এখন যদি বলে x on y তাহলে জাস্ট x টা এই পাশে বসবে, y টা এইদিকে বসবে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, y on x নাকি x on x, x on y। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এখানে a b কে তুমি কিভাবে বের করবে।
এখানে যে এ দেখতে পাচ্ছ, এ এর মান কিভাবে বের করবে, বি এর মান কিভাবে বের করবে, এই দুটা মান বের করাই হলো তোমার জন্য চ্যালেঞ্জ। তাহলে বি এর মানটা দেখো, যে বি এর মানটা হলো আমাকে এখানে বের করতে হবে ওয়াই অন এক্স। তাহলে নিচে ওয়াই অন এক্স যখন বলবে তখন নিচে এক্স হবে, শুধু এক্স হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আর এক্স অন ওয়াই যখন বলবে তখন নিচে ওয়াই হবে, অর্থাৎ উপরের ভ্যালু সবসময় সেম হবে, নিচেরটা শুধু পরিবর্তিত হবে, ঠিক আছে। আর এখানে a ইজিক্যাল টু, তুমি দেখো এখানে এখানে একটু বলা হয়েছে, আমি একটু যদি তোমাদেরকে দেখাই, a ইজিক্যাল টু y বার মাইনাস b x বার। এই যে এখানে একটু দেখতে পাচ্ছ, এটা কিন্তু বার। তাহলে এটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো আমি একটু হোয়াইট বোর্ড নেই। আমার ইকুয়েশনটা ছিল y ইজিক্যাল টু a প্লাস bx। একটু সবাই খেয়াল করে দেখো, y ইজিক্যাল টু a প্লাস bx। এখন সবাইকে তুমি n দিয়ে ভাগ করে দাও, সবাইকে আমি n দিয়ে ভাগ করে দিলাম, n দিয়ে ভাগ করে দিলাম। এবার তুমি যদি সব উভয় পাশে যদি তুমি সামেশন সাইন নাও, এখানে তুমি সামেশন সাইন নিলা, এখানে তুমি সামেশন সাইন নিলা, তাহলে সামেশন অফ y বাই n, এটার মান হলো তোমার y বার, এটা হলো গড় y বার। আর সামেশন অফ a যদি থাকে তাহলে a হলো n সংখ্যক গুণ n সংখ্যক যোগ, তাহলে দুইটা এক যদি যোগ করো তাহলে 2x হয়, n সংখ্যক a যদি যোগ করো তাহলে n a হয়ে যাবে, আর নিচে আছে a, নিচে আছে n প্লাস b, আর এখানে সামেশন অফ x বাই n, এটা হলো x বার। তাহলে an কাটা। এবার দেখো তুমি এই a এর মানটা এদিকে রেখে এই দুটো যদি তুমি বিয়োগ করে দিয়ে দাও তাহলে কি হবে দেখো, y বার মাইনাস bx বার ইকুয়াল টু হলো a। তার মানে a ইকুয়াল টু হলো y বার মাইনাস bx বার। এটা হলো তোমার a বের করার সূত্র, এটা দিয়ে, অর্থাৎ এটার গড় তুমি নিবা, b এর গড় নিবা, আর a এর মানটা অলরেডি বের করা, a এর মান সূত্র তুমি জানো, এর সূত্রটা b এর মান বের করার সূত্র তুমি অলরেডি জানো। b এর মানটা বসিয়ে x বার এবং y বারের মান বসিয়ে তারপর এখানে ক্যালকুলেশন করলে a এর মানটা পেয়ে যাবে। a এর কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো সূত্র নাই, অর্থাৎ এই b এর মানটা এখানে বের করে b এর মান বসাবা, y বার x বার y এবং x এর মান অলরেডি দেওয়া থাকবে, সেগুলো বসিয়ে a এর মান বের করবে। তারপর a এবং b এর মান তুমি যদি এই ইকুয়েশনের মধ্যে বসাও তাহলে তুমি রিগ্রেশন লাইন পেয়ে যাবা। আচ্ছা দেখো আমরা একটু আসি এখানে, এখানে দেখো আমাদের একটা অঙ্ক এরকম করে দেওয়া আছে, ডিউরিং দ্য রেইনি সিজন, অর্থাৎ যখন বর্ষাকাল থাকে তখন ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য রেইনফল মিলিমিটার এন্ড টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস আর রিলেটেড, অর্থাৎ বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তার সাথে ওই নির্দিষ্ট পার্টিকুলার এরিয়ার তোমার তাপমাত্রার একটা সম্পর্ক থাকবে। দ্য স্টাডি রিলেশনশিপ বিটুইন রেইনফল এন্ড টেম্পারেচার আর রেকর্ডেড অ্যাজ ফলোজ, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার বিদ্যুৎ একটা নির্দিষ্ট এরিয়ার বৃষ্টিপাত এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক নিচে দেওয়া হলো, যে যখন 5.5 মিলিমিটার বৃষ্টিপাত হয় তখন ওই এলাকার টেম্পারেচার থাকে 32.5, 6.8 মিলিমিটার হয় তখন টেম্পারেচার আরেকটু কমে যায়, 7 মিলিমিটার যখন হয় তখন আরেকটু কমে যায়, 4.2 মিলিমিটার যখন তখন বৃষ্টিপাত হয় তখন টেম্পারেচার আরো বেশি থাকে, 2.3 যখন মিলিমিটার বৃষ্টিপাত হয় তখন ওই এলাকার টেম্পারেচার আরো বেশি থাকে, এরকম করে একটা সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে বলছে ওই অঙ্কের করার জন্য ফিট রিগ্রেশন লাইন বেসড অন দ্য অ্যাবভ ডাটা, অর্থাৎ এইটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে, এবং সেই ইকুয়েশন থেকে ফাইন্ড দ্য টেম্পারেচার ইফ দ্য রেইনফল ইজ 6 মিলিমিটার, অর্থাৎ ওইখানে তোমাকে 6 মিলিমিটার বিদ্যুৎ বৃষ্টিপাত যদি হয় তখন ওই এলাকার টেম্পারেচার কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে টেম্পারেচার সূত্র আমরা প্রথমে সূত্রটা বের করে ফেলবো, ইকুয়েশনটা বের করে ফেলবো, y a + bx সূত্রটা বের করে তারপরে আমরা ওই এটা বের করব, ওই টেম্পারেচারটা কত হয় সেটা বের করব। তো এটা বের করার জন্য দেখো আমাদের সূত্রটা আগে জানতে হবে, সূত্রটা হলো y a + bx হবে y on x হবে নাকি x on y হবে, এটা তোমাকে করতে হবে। তোমাদেরকে সবসময় y on x দিব, এটা নিয়ে আর মাথা ব্যথার দরকার নাই। আমি দেখো প্রথমে এটা বের করে নিলাম x and y। তো দেখো আমার যে সূত্রটা আছে
বি এর যে সূত্রটা আছে, বি এর সূত্রের মধ্যে দেখো আমার কি কি লাগবে, এক্স ওয়াই লাগবে, এক্স লাগবে, ওয়াই লাগবে, তারপরে এক্স স্কোয়ার লাগবে, আর সামেশন অফ এক্স লাগবে। তাহলে এক্স ওয়াই লাগবে, এটা হলো আমার শর্ত। এই যে দেখো এক্স লাগবে, ওয়াই লাগবে, এই যে এক্স ওয়াই লাগবে আর এক্স স্কয়ার লাগবে। আমি জাস্ট এই চারটা কলাম এখানে রাখবো, এটা আমি তোমাদেরকে দেখিয়েছি। যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তুমি বের করবে সূত্র অনুযায়ী। দেখো এক্স ওয়াই লাগবে, তারপরে এক্স স্কয়ার লাগবে, আর কিছু লাগবে না, এক্স ওয়াই লাগবে, এক্স স্কয়ার লাগবে, এই দুটোর নতুন কলাম আসবে। আর সামেশন অফ এক্স, এগুলো জিনিসগুলো তোমার তো অলরেডি আসবেই, এই যে এক্স আসবে, ওয়াই আসবে, যে এক্স ওয়াই আসবে, এক্স স্কয়ার আসবে। আমি এগুলো বের করে ফেললাম, এই যে এখানে বের করে এই বি এর সূত্রের মধ্যে আমি বসিয়ে দিলাম। দেখো বি এর সূত্রের মধ্যে আমি যে এখানে বসালাম, তাহলে বি এর সূত্রের মধ্যে বসালে আমি বি এর মান, এই যে এখান থেকে যেগুলো মানগুলো পাইলাম বি এর মানগুলো বের করে আমি এখানে বসালাম। কিন্তু আমরা জানি a is equal to y bar minus bx bar। y bar কেমনে বের করব, y bar বের করব এইভাবে, x bar বের করব এইভাবে। দেখো x bar বের করব সবগুলা যোগফলকে, কতগুলো এখানে মান আছে, একটা দুইটা, অর্থাৎ a এর মান কয়টা আছে দেখো, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। তাহলে এই সবগুলো যোগ করে আমি 11 দিয়ে ভাগ দিব। দেখো এক্স ওয়াই বারের মান সবগুলো যোগ করে, এই সবগুলো যোগ করে আমি 351 কে 11 দিয়ে ভাগ করব। তাহলে এটা পাবো 5.92, 65.1 কে 11 দিয়ে ভাগ করলে পাবো আমি ওয়াই বার, যে 32.1। তো এটা পাওয়ার পরে আমি এখানে দেখো বি, এই যে গুণটুট করার পরে আমি এ এর মান পেয়ে গেলাম যে 35 সামথিং। এখন আবার যে ইকুয়েশন ছিল y = f + bx, এখানে b এর মান যে -0.58, এই যে -0.58, এই যে b এর জায়গা বসালাম। তারপরে a এর মান পাইলাম আমি এখানে 35.81, এই a এর জায়গা আমি যেখানে বসালাম। এটা হয়ে গেল আমার রিগ্রেশন লাইন। এটা আমার এক নাম্বার উত্তর হয়ে গেল। এখন দুই নম্বরের প্রশ্নের মধ্যে আবার চাইছে যদি টেম্পারেচার, যদি রেইনফল 6 মিলিমিটার হয় তাহলে টেম্পারেচার কত। তাহলে এখানে জিনিসটা দেখো, আরেকটা জিনিস এখানে করতে, এটা করে দেওয়া হয় নাই, এটা হলো নিজেরা তুমি করে নেবা, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে দেখো মনে করো আমি যে ইকুয়েশনটা পাইলাম এটা হলো এরকম ছিল, y = 35.81 মাইনাস, এখানে আমি লিখি y = 35.81 মাইনাস 0.58x। আচ্ছা এখন দেখো আমার প্রশ্নের মধ্যে ছিল যে বৃষ্টিপাত রেইনফল হবে 6 মিলিমিটার, তার মানে x এর মান যদি 6 হয় তাহলে টেম্পারেচার কত হবে। তাহলে এই জিনিসটা আমরা জানতে চাইছি। এখানে হলো হেয়ার, এখানে লিখে নেব উই হ্যাভ, হেয়ার x = হলো তোমার 6। তাহলে এই 6 এর মানটা আমি এখানে নিয়ে বসাবো। তাহলে সুতরাং y = 35.81 মাইনাস 0.58 into 6। তো এটা ক্যালকুলেশন করে আমি যে মানটা পাবো এটা হবে ওই এলাকার টেম্পারেচার বা তাপমাত্রা তোমার 6 মিলিমিটার বৃষ্টিপাত হলে। তাহলে এই মানটা আরেকটা উত্তর হবে, একটা উত্তর এখানে করে দেওয়া আছে, এটা নিজেরা করতে হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা পারবা কিনা বলো। সহজ না মেহেদি? আচ্ছা এখন আমি তোমাদেরকে দুইটা অঙ্ক দিব, তোমরা নিজেরা করবা। আর এই যে আজকে যে লেকচারটা হলো এটা ফাইনালের মধ্যে চলে যাবে, তারপর আমরা ফাইনালের সিলেবাস করা শুরু করবো আর কি। হ্যাঁ, তো ফাইনালের শীট করা দেওয়া আছে, আমি তোমাদেরকে একবারে সবগুলো ভিডিও আর শীট একবারে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেগুলো তোমরা করে নিবা। আমি আপলোড দিয়ে দেবো ফেসবুকে, সরি গুগল মিটে। এখন তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব, সেগুলো তোমরা একটু করবা, করে আমাকে দুইটা অঙ্ক করে দিবা। এটা রেকর্ড অফ করে দিই।